রেকর্ড শুরু করে দেই। জি ওকে ফাইন, শেয়ার স্ক্রিন। আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, রাইট? জি দেখা যাচ্ছে। ওকে ফাইন। Okay, so today we are going to talking about our previous some topic which is we could not finish in our last meeting. ওকে So first of all আমরা শুরু করতে চাইবো ফাংশন থেকে, কারণ এর আগের ক্লাসে হচ্ছে আমরা কিভাবে একটা পিএইচপি কোডকে রান করে সেটা দেখছিলাম। আপনি কি সেটা বাসায় দেখছিলেন? জি ওকে ফাইন। সো আজকে ফাংশন ইন প্রোগ্রামিং এই জিনিসটা নিয়ে পড়াশোনা করব এই জন্য, বিকজ আমাদের জার্নিটাতে এবং আমরা অ্যাকচুয়াল ফাংশন কি, ফাংশন বানানো, ফাংশন নিয়ে কাজ করার আগেই আমাদেরকে অনেক ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো এই জন্যই আমি ফাংশন নিয়ে একটু আপনার সাথে কথা বলবো। ফাংশন জিনিসটা কি? ফাংশন ইন প্রোগ্রামিং এটা হলো প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি আমরা কি করি, প্রোগ্রামিং এ আসলে আমরা কোড করি, রাইট? এবং আমাদের এই কোড গুলোকে ছোট ছোট ভাগে, ছোট ছোট যে চাঙ্কে ভাগ করে আলাদা আলাদা করে যেভাবে আমরা রাখি বা যেখানে রাখি সেটাই হচ্ছে মূলত ফাংশন। অর্থাৎ ফাংশন কি করে, ফাংশনের মাধ্যমে আমরা আমাদের একটা বড় কোডকে আমরা ছোট ছোট চাঙ্ক আকারে রেখে দিতে পারি। এতে করে আমাদের সুবিধাটা কি হয়, একই রিপিটেটিভ জিনিসগুলো আমরা আলাদা করতে পারি যাতে করে আমাদের কোডটা রিইউজ করা যায় এবং হচ্ছে আমাদের ক্লিন কোড মেনটেন করা হয়। তারপর হচ্ছে আমরা খুব সুন্দর একটা আর্কিটেকচার আমরা ফলো করতে পারি, যেখানে আমাদের খুব বেশি বাল্কি কোড থাকবে না। সো মোরাললেস বিষয়টা হচ্ছে যে আমাদেরকে কি, আমাদের একটা কোডকে আমরা বিভিন্ন চাঙ্কে ভাগ করে ফেলবো। চাঙ্কে ভাগ করা ছোট ছোট কাজ, যেমন অনলাইন ক্লাস হতো না, তাও হচ্ছে আমরা জাস্ট জুমে ঢুকে বসে। সো এই ফাংশনের মধ্যে প্রোগ্রামিং এ বেসিকলি দুই ধরনের ফাংশন আমরা দেখতে পাই। বেসিকলি যেটা আপনারা করেও আসছেন আগে সিতে, বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশন গুলো আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দিয়ে দেওয়া থাকে বিভিন্ন কাজের জন্য। অর্থাৎ যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমরা প্রিন্টার একটা ফাংশন দেখছিলাম, এর কাজ কি, এর কাজ হচ্ছে অ্যারে ডাটা অথবা বাল্ক ডাটা কি করা, প্রিন্ট করা। তো অ্যারে ডাটা বা বাল্ক ডাটা প্রিন্ট করার জন্য আমাদের কি ইউজ করতে হয়, প্রিন্টার ইউজ করতে হয়। তো প্রিন্টারটা কিন্তু, প্রিন্টারটার ভিতরে আমরা একটা বাল্ক ডাটা দিয়ে দিলেই সে আমাকে সুন্দর করে প্রিন্ট করে দিচ্ছে। এই কাজটা কিন্তু আমি করি নাই। অর্থাৎ এই যে ভিতরে মেকানিজমটা, ডেটা দিলেই সে কাজ করতেছে, নিশ্চয়ই আমি একটা বানায় ডেটা দিলে তো কাজ করবে না। তো সেটা কাজ করতেছে, কেন করতেছে, কারণ সে তার ভিতরে ওই ডেফিনেশনটা দেওয়া আছে, ওই মেকানিজমটা বলে দেওয়া আছে যে তোমার ভিতরে যখন একটা অ্যারে আসবে অথবা বাল্ক অফ ডাটা যে হোয়াট এভার ইট ইজ আসবে, তখন তুমি এটাকে এইভাবে করে এটাকে প্রিন্ট করবা। এই প্রিন্টিং এর কাজটা মূলত হচ্ছে ওই প্রিন্টার মেথড দিয়ে করা হয় বা ফাংশন দিয়ে করা হয়। সো এর ডেফিনেশনটা কিন্তু আমরা ডিফাইন করি নাই। ফাংশনের দুটো পার্ট, একটা হচ্ছে ডেফিনেশন পার্ট, একটা হচ্ছে কলিং পার্ট। আমরা যদি নোটসে যাই একটু, ফাংশনের অ্যাকচুয়ালি দুটো পার্ট, একটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, টু পার্ট। নাম্বার ওয়ান ফাংশন ডেফিনেশন, নাম্বার টু ফাংশন কলিং। সো ফাংশন ডেফিনেশন হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনটা কি কাজ করবে সেটা ডিফাইন করে দেওয়া। এরপর ফাংশন কলিং হচ্ছে যে ফাংশনটাকে আমি ইউজ করব। আমি তো বানাই দিলাম জিনিসটা, এখন আমি সেটাকে ইউজ করব। পার্থক্যটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, সো আমরা বেসিকলি এখন বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলবো। ফাংশন, টু টাইপ অফ ফাংশন ইজ দেয়ার অ্যাকচুয়ালি, যদি প্রোগ্রামিং কথা বলি।
ওকে, সো দুই ধরনের ফাংশন বেসিক্যালি আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইউজার ডিফাইন, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন কি হয়, আমরা নিজেরা ফাংশন গুলো বানাইতে পারি। বিল্ট ইন ফাংশন গুলো কি, বিল্ট ইন ফাংশন গুলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা বানানো থাকে, ডিফাইন করা থাকে, উই আর জাস্ট ইউজিং ইট। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে ব্যবহার করব। আর জি পিএইচপি তে আরো এক ধরনের ফাংশন আছে, সেটা হচ্ছে আপনার, এটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন, জি, এটা ল্যামডা না? নট লাইক দ্যাট। এই অ্যানোনিমাস ফাংশন আছে, অ্যারো ফাংশন আছে, না ওকে, লামডার মতোই বাট অ্যাকচুয়ালি লামডার যে কাজটা সেটা করে না সে। ওকে, এতটুকু তো আমরা বুঝলাম, আমরা জাস্ট এতটুকুতেই থাকি। তাহলে এখন ফাংশন চিনবো কেমনে? ফাংশন চিনবো হচ্ছে, ফাংশন যখন আমরা কল করি তখন ফাংশনের নাম থাকে, নেম, কি দেওয়া যায়, ফাংশন নেম, তারপর এরকম একটা প্যারেনথেসিস থাকে, শেষ। এইভাবে আমরা ফাংশনকে কল করি। ফাংশনকে আমরা যদি নতুন একটা ফাংশন বানাইতে চাই তাহলে কি করতে হবে, ফাংশন নেম ওয়ান, তারপর প্যারেনথেসিস এইটা, এটা হচ্ছে একটা ফাংশন, এবং এর ভিতরে ডেফিনেশন কি করবে, এই ফাংশন যখন কল করা হবে তখন এই ফাংশনটা কি কাজ করবে সেটা বলে দেওয়া, রাইট? তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। আমরা আপাতত ডেফিনিশনটা ভুলে যাই, আমরা মনে করি যে এরকম কোনো কিছু দেখলেই সেটা কি একটা ফাংশন, জি রাইট? ওকে, কারণ পিএইচপি তে অনেক বিল্ট ইন ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হবে খুব জি সামনেই, তো যার কারণে আমি এটা দেখালাম। কারণ ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপ সেগুলো নিয়ে কাজ করতে হলে মূলত আমাদেরকে এটা নিয়ে কাজ দেখতে হবে। আচ্ছা, এরপর একটা জিনিস বলি, আমরা বেসিক কিছু পিএইচপি সিনট্যাক্স নিয়ে কাজ করছিলাম। এখন বেসিক কিছু পিএইচপি সিনট্যাক্স আমরা কিছু প্রিন্ট করছিলাম, আমরা ইকো দেখছিলাম, হ্যালো দেখছিলাম, তারপর আরো কয়েকটা জিনিস আমরা দেখছিলাম। এখন আমি একটা জিনিস দেখাবো, আমি লাস্ট দিন বলছিলাম যে ইকো এবং প্রিন্টারের মধ্যে পার্থক্য। ইকো এবং প্রিন্টারের মধ্যে পার্থক্য কি? ইকো এবং প্রিন্টারের মধ্যে নাম্বার ওয়ান পার্থক্য যেটা, নাম্বার ওয়ান পার্থক্য হলো যে ইকো প্রিন্ট মাল্টিপল স্ট্রিং এট এ টাইম। আচ্ছা, জি এটা কি? এটা হলো যে লাইক এরকম, ইকো আমি লিখলাম হ্যালো, শেষ। এখন আমি কমা দিয়ে এখানে আরেকটা স্ট্রিং লিখতে পারবো, স্পেস হ্যালো ওয়ার্ল্ড, কমা দিয়ে আমি আরেকটা লিখতে পারবো। জি, কমা দিয়ে কি স্পেস এটা ডিনোট হয়? না, কমা দিয়ে কোনো স্পেস ডিনোট হয় না, এটা পাশাপাশি বসে যাবে, এই জন্য আমি এখানে একটা স্পেস দিচ্ছি। কমা দিয়ে যেটা বোঝায়, আমি যদি এটাকে স্প্লিট করি, এটা একটা স্ট্রিং রেগুলার, এই এই জিনিসটাকে এরকম যদি থাকে, ওয়ার্ল্ড সামথিং আদার্স, এরকমটা যদি থাকে তাহলে সেটাকে আমি একসাথে লিখতে পারবো। তো এটা দিয়ে কি অটোমেটিক নিউ লাইন হয়ে যায়? না, নিউ লাইন হবে না, এটা ওকে এটা পাশাপাশি হবে। ওকে, ফাইন। এটাকে প্রিন্ট করব, এটাকে আমরা এখন রান করব কিভাবে, পিএইচপি লেকচার 2, বুঝা গেছে? এটা কিন্তু একসাথে প্রিন্ট করছে জি। তিনটে স্ট্রিং। ওকে, এইবার আসি, যদি এটা আমরা লম্বা স্ট্রিং দিয়ে লেখা যায়, এটা কোনো ডিফারেন্স আসবে সেপারেট না করে?
সরি, যেমনি আমরা ইনস্টেড অফ কমা দিয়ে একটা লং স্ট্রিং দিয়ে করা যাইলে কোনো ডিফারেন্স আসবে? কোনো ডিফারেন্স আসবে কি না? জি না, এটা এইটা কি করে আমি বলি। এইটা হচ্ছে সে প্রথমে তিনটা জিনিস পায়, একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং, তিনটা। এখন প্রথমে সে এতটুকু প্রিন্ট করে, প্রিন্ট করার পরে যেই জায়গায় থামে সেই জায়গা থেকে আবার সেকেন্ডটা শুরু করে। এখন আমি যদি সেকেন্ডটার এখানে একটা স্পেস দেই, তখন সে তখন সে কি করবে? তখন সে এখানে একটা স্পেস নিবে। অথবা আমরা একটু ওই আরে এটার নাম কি বলে, স্ল্যাশ এন যদি ইউজ করি, দেন আমরা জি নিচে চলে আসবে। হ্যাঁ, অ- বুঝতে পারছি এটা কাজ করে হলো কি করে, জি প্রথমটা প্রিন্ট করার পরে যে জায়গায় গিয়ে থামবে জি সেই জায়গা থেকে পরেরটা শুরু করবে। এখন আপনি যদি এখানে একটা স্পেস দেন, এই তখন স্পেসটাও স্পেস কিন্তু প্রিন্ট হবে। এই স্ট্রিং এর একটা পার্ট। জি পেয়ারটা প্রিন্ট হবে, তো স্পেস দিয়ে এক্স্যাক্টলি, দিবে। এক্স্যাক্টলি, ক্লিয়ার? জি ওকে, এইবার আসি, প্রিন্ট এই কাজটা করতে পারে না। প্রিন্ট এট এ টাইম একটাই প্রিন্ট করতে পারে। এটা আরেকটা পার্থক্য হলো, ইকো স্টেটমেন্টকে কখনো আপনি এক্সপ্রেশন হিসেবে ইউজ করতে পারবেন না, কখনো আপনি কন্ডিশনে ইউজ করতে পারবেন না। ইকো থেকে কোনো কিছু রিটার্ন হয় না, ইকো থেকে কোনো জি কিছু রিটার্ন হয় না, বাট আপনার প্রিন্ট ফাংশন যেটা, সেটা থেকে কিন্তু রিটার্ন হয়। এখন সেটা থেকে কি রিটার্ন হয়? প্রিন্ট ফাংশন থেকে অলওয়েজ ওয়ান রিটার্ন হয়। সেটা আমরা দেখি কিভাবে। প্রিন্ট অলওয়েজ রিটার্ন ওয়ান। সো বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে যে আমি এখন একটু ইফিলস লিখবো, আপনার ইফিলস বোঝার দরকার নাই। জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য ওই প্রিন্ট যে অলওয়েজ রিটার্ন ওয়ান করে বা ট্রু করে সেটা বোঝানোর জন্য আমি লিখতেছি, আপনার ইফিল বোঝার দরকার নেই। আচ্ছা, প্রিন্ট এর ভিতরে আমি লিখলাম সামথিং, কি লেখা যায় ওপর, লরেম ইপসাম, দেন এখানে প্রিন্ট। ওকে, তার মানে কি এইটা কি করতেছে, এই স্টেটমেন্টটা, প্রিন্ট এই স্টেটমেন্টটা সাকসেসফুলি রান হওয়ার পরে সেটা যদি ট্রু হয় বা সেখান থেকে যদি ওয়ান রিটার্ন হয়, তাহলে আমার কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হইলে সে ভিতরে ঢুকে এটা প্রিন্ট করবে। এখন এখান থেকে যদি কোনো কিছু রিটার্নই না হয়, তাহলে তো আর এইটা কাজ করবে না। দেখি এখন কি হয়। সেম স্টেটমেন্টটাকে আমি ইকো দিয়ে করব। এটাকে আমি এখানে ইকো ইউজ করব, দেন অ্যাগেন রান। এইখানে একটা ইরো দিচ্ছে, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড টোকেন ইকো ইন লাইন নাম্বার 11। লাইন নাম্বার 11 কোথায়? এইখানে। অর্থাৎ ইফ ইলস কন্ডিশনের ভিতরে ইকোটা হচ্ছে আনএক্সপেক্টেড টোকেন, এটা একটা সিনট্যাক্স এরর। সো এই জায়গাটাতে কি জন্য সিনট্যাক্স এরর ধরতেছে? কারণ এই জায়গাটা জাস্ট প্রিন্ট করতে পারে, এখান থেকে কোনো কিছু রিটার্ন হয় না। সো এটা থেকে কোনো কিছু রিটার্ন হয় না বলেই এটাকে আপনি এক্সপ্রেশন বা কন্ডিশনের ভিতরে ইউজ করতে পারবেন না। আমরা যদি এটাকে একটু কমেন্ট আউট করে রাখি বুঝছি। এবং এখানে রান করি, এখন কিন্তু কাজ করতেছে। জি ইপসাম ওকে দুইটাই কাজ করতেছে। So, এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এবার আমরা কিছু আইও মেথড নিয়ে আমরা বলছিলাম অলরেডি, আমরা ইনপুট আউটপুট কিছু মেথড নিয়ে কাজ করতেছি, ইকো নিয়ে কাজ করছি, প্রিন্ট নিয়ে কাজ করছি। আচ্ছা, সিতে আমরা দেখছি স্ক্যানএফ। স্ক্যানএফ এর নাম শুনছি না? জি শুনছি। স্ক্যানএফ দিয়ে কি করে? ওটা দিয়ে ইনপুট নিয়ে ওটা পরে ওরা ইনপুট অ্যাসাইন করে একটা ভেরিয়েবল রে ওর পরে ইউজ করি। আচ্ছা, সেই কাজটা আমরা আজকে এখানে করব। পিএইচপিতে বেসিকলি কনসোল থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয় রিড লাইন মেথড।
রিড লাইন। এটার কাজ কি? এটা কাজ হচ্ছে একটা লাইন রিটার্ন করবে। কোত্থেকে রিটার্ন করবে? কনসোল থেকে। সরি, জি ক্যামেরা অফ ছিল। একটা লাইন সে রিড করবে কোত্থেকে? কনসোল থেকে। ওকে, এখন রিড করার পর এটা নিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, বাট যখন রিড করবে এটা অলওয়েজ স্ট্রিং এ ডাটা গেট করবে, অলওয়েজ স্ট্রিং এ গেট করবে। আমরা যদি রিড লাইনের সিনট্যাক্সটা একটু দেখার চেষ্টা করি, পিএইচপি ডকুমেন্টেশনে এটা এটা কিন্তু অলওয়েজ স্ট্রিং রিটার্ন করে এবং স্ট্রিং এ ডাটা নেয় এবং স্ট্রিং এ ডাটা রিটার্ন করে। জি আর যদি কোনো কিছু না দেয় তাহলে ফলস রিটার্ন করে। So আমরা এটা নিয়ে একটু কাজ করব। এর ভিতরে এর এই স্ট্রাকচারটা আমি একটু কপি করতে চাই, কপি করে আমি এখানে রাখবো। এইখানে দেখেন রিড লাইনের ভিতরে একটা স্ট্রিং, একটা ভেরিয়েবল অ্যাসাইন জি করা, প্রম্পট, প্রম্পট ইকুয়াল টু নাল। অর্থাৎ এর ভিতর এই রিড লাইনটাকে যখন আমি কল করব এর ভিতরে কি একটা স্ট্রিং টাইপের কিছু একটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা আর্গুমেন্ট বা প্যারামিটার। এটা নিয়ে আমরা ফাংশন ক্লাসে আরো বিস্তার আলোচনা করব, বাট এইরকম দেখলে বুঝে নিব যে এখানে কিছু একটা কি পাস করতে হবে যখন কল করব। আচ্ছা, কিন্তু সামনে যদি এরকম একটা কোয়েশ্চেন মার্ক থাকে, কোয়েশ্চেন মার্কের মানে কি? কোয়েশ্চেন মার্কের মানে হচ্ছে এইখানে যে ভেরিয়েবলটার ভ্যালু দেওয়া আছে বা একটা ভেরিয়েবলের ভ্যালু দিয়ে আমাদেরকে পাস করতে হবে, এটা অপশনাল। তার মানে রিড লাইনের ভিতরে সিনট্যাক্সটা কি হচ্ছে? একটা স্ট্রিং টাইপের ভ্যালু আমাকে এখানে পাস করতে হবে। এখানে বলাই আছে স্ট্রিং জি প্রমফট ইকুয়াল টু নাল। তার মানে যখনই এটাকে আমি কল করব তখনই এর ভিতরে একটা স্ট্রিং ভ্যালু দিতে হবে এবং সেই ভ্যালুটা এসে জমা হবে এই প্রমফট ভেরিয়েবলের মধ্যে। এখন কোয়েশ্চেন করতে পারেন ভাইয়া জমা হইলো, তাইলে প্রমফটটা কি? প্রমফটটা হলো অ্যাকচুয়ালি হিন্ট। এই প্রমফটাই জাভাস্ক্রিপ্টে গিয়ে হিন্ট হয়ে যাবে। আর সামনে যদি এরকম একটা কি থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে, তাহলে এই ভেরিয়েবলটা তখন অপশনাল হয়ে যাবে। এটা কি? অপশনাল। তার মানে আমরা বলতে পারি রিড লাইনের ভিতরে একটা মাত্র আর্গুমেন্ট আমার সে রিসিভ করে, যেটাও কি অপশনাল, সেটা না দিলেও কি সমস্যা নাই। আর এটা কি? এটা আমাদেরকে হিন্ট প্রোভাইড করে, হিন্টস। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা ফর্ম পূরণ করতে গেলে বলে না একটা ইনপুট ফিল্ড থেকে, ফর্মের পাশে লেখা থাকে হোয়াট ইজ ইউর নেম বা ইউর নেম, এরকম জি থাকে না? এটা কি? এটা হিন্ট দেয় বা লেভেল, ঠিক এরকম। এইবার আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, লাইক ইনপুট ইকুয়ালস টু রিড লাইন। জি এটা যখন আমরা ইনপুট করি এটা কি ডেটা টাইপ স্পেসিফাই করতে হয় ভেরিয়েবলের? নো। ঠিক আছে আচ্ছা, আমি যদি একটু ছোট্ট করে ভেরিয়েবল নিয়েও কথা বলে দিই, সেটা হচ্ছে জি কোড যখন আমরা করব, হোয়াট এভার ইজ, যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে করতেছি সেটা ম্যাটার না, বাট আমরা যখন কোড করতেছি অ্যাকচুয়ালি আমাদেরকে ডেটা নিয়ে কাজ করতে হবে, রাইট? এখন জি ডেটাগুলো কোথায় জমা থাকে? ডেটাগুলো জমা থাকে মেমোরিতে, মেমোরি অ্যাড্রেসে। এখন এই ডেটাগুলো আসলে যেখানে জমা থাকে মেমোরিতে, প্রত্যেকটা সেলের একটা মেমোরি অ্যাড্রেস থাকে। এখন এই মেমোরি অ্যাড্রেস ধরে ধরে কাজ করাটা আমার জন্য সম্ভব না। আমরা কি করতাম? আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কখনো কাজ করছেন? আপনি কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করছেন কখনো? জি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করছেন কখনো? না কখনো না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি কাজ করেন, হয়তোবা সামনে হয়তো আছে, আই ডোন্ট নো আপনাদের স্ট্রাকচার আছে কিনা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত হচ্ছে যখন কাজ করতে হয় তখন ইনপুটের জন্য আলাদা করে রেজিস্টার অ্যাসাইন করতে হয়, ডাটা আউটপুটে দেখানোর জন্য আলাদা করে রেজিস্টার অ্যাসাইন করতে হয়। হ্যাঁ, কিছু রেজিস্টার রিজার্ভ থাকে। ওই 8085 মাইক্রোপ্রসেসর, 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে এটা আছে। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন আপনি 8085 অথবা 8086 মাইক্রোপ্রসেসরের মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড করবেন, তখন
আপনার এই কিছু কিছু রেজিস্টার রিজার্ভ থাকে, এইটা দিয়ে আমি আউটপুট দেখাবো, এই দুইটা দিয়ে বা এটা দিয়ে আমি ইনপুট নিব, আর বাকি যে কয়টা রেজিস্টার আছে এগুলা নিয়ে আমি সোয়াপ করে করে আমি আমার প্রসেসিং এর কাজ চালাবো। তো এই কাজটা আসলে সোটা মেমোরি অ্যাড্রেস পড়ে অথবা এরকম রেজিস্টারকে ফিক্স করা থাকলে কাজ করাটা আসলেই কষ্টকর। সো এই জিনিসটার রিকভারি করার জন্য ভ্যারিয়েবল আসলো। ভ্যারিয়েবলের কাজটা কি? ভ্যারিয়েবল আমি আমার ডাটাটা কোন অ্যাড্রেসে আছে এটা আমি মনে রাখতে পারবো না, এটা ভ্যারিয়েবল মনে রাখবে, এটা ভ্যারিয়েবল মনে রাখবে। তার মানে কি, আমি ভ্যারিয়েবলের ভিতরে ডাটা রাখলে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ডাটাটা তার মধ্যে রাখে না, ভ্যারিয়েবল ডাটাটা রাখে কোথায়? মেমোরি অ্যাড্রেসে বা মেমোরির একটা নির্দিষ্ট ঠিকানায়। এবং ভ্যারিয়েবল কি করে, সেই মেমোরি অ্যাড্রেসটা তার মধ্যে রেখে দেয়। ওই আমরা যে পড়ছিলাম না ফার্স্ট ক্লাসে, ডিএনএস নিয়ে পড়ছিলাম না, যে আইপি ডোমেনের আসলে কোনো এমন কোনো ভ্যালু নাই, মেন অ্যাড্রেসটা হচ্ছে আইপি। সে প্রথমে ডোমেন নেম সার্ভারে যায়, সেখান থেকে আইপি আনে, তারপর ওই আইপিতে সে কল করে। ঠিক তেমনি ভ্যারিয়েবল মূলত হচ্ছে মেমোরি অ্যাড্রেস মতোই কাজ করে। সে তার ভিতরে ডাটা রাখলে সে মেমোরি একটা নির্দিষ্ট লোকেশন ডাটাগুলো স্টোর করে এবং সেই মেমোরি অ্যাড্রেসটা তার মধ্যে রেখে দেয়। পরবর্তীতে যখন আমরা কল করি তখন সেই ওই মেমোরি অ্যাড্রেস ধরে আমাদেরকে ডেটাটা দেয়। এখন পিএইচপি তে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেটা দেখি যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেটা দেখি সেটা হলো যে মেমোরি ভ্যারিয়েবলের টাইপটা উল্লেখ করে দিতে হয়, যে এই ভ্যারিয়েবলের ভিতরে আমি কোন ধরনের ডেটা রাখবো। It could be integer, it could be float, could be double, could be string, could be character, whatever it is, but এটাকে বলে দিতে হয়। That is called type hinting, অর্থাৎ আপনাকে টাইপ হিন্ট করে বলে দিতে হবে যে এটা কি হবে। কিন্তু পিএইচপি হচ্ছে ডাইনামিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আপনাকে সে ডাইনামিক্যালি নিজেই বুঝে নিবে, আপনাকে কোনো কিছু অ্যাসাইন করতে হবে না। বাট আপনাকে কোনো কিছু বাট আপনি যদি চান আপনি করতেই পারেন, কিন্তু যদি মনে করেন যে না আমি করব না, ওকে করেন তো না। পাইথনের মতন। পাইথনের মতন। পাইথনের সাথে ডিফারেন্স আছে, পাইথনের সাথে ডিফারেন্সটা হলো কি, পাইথন পিএইচপি তে হচ্ছে স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতেই হবে, কিন্তু পাইথনের সেমিকোলনটা কি বাধ্যতামূলক না। আপনি যখন জাভাস্ক্রিপ্টে কোড করবেন তখন আরো বেশি মজা পাবেন, কারণ জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে ব্রুম হয়ে যাচ্ছে, ক্লিক করলে উড়ে যাচ্ছে ব্রুম। এই মানে এনিমেটেড টাইপের, মানে এটা রিয়েল টাইম রেসপন্স যখন আপনাকে করবে তখন আপনার কাছে দেখতে ভালো লাগবে এবং আপনি আরো বেশি ইন্টারেস্টেড হবেন জাভাস্ক্রিপ্টের প্রতি। এবং জাভাস্ক্রিপ্টের সাথে পাইথনের কিছুটা মিল আছে, লাইক পাইথন জাভা পাইথনে আপনার কোন জাভাস্ক্রিপ্টে কোনো টাইপ উল্লেখ করতে হয় না, এবং জাভাস্ক্রিপ্ট সেমিকোলনটা হচ্ছে কি ম্যান্ডেটরি না। সো জি। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা এখন ভেরিয়েবল ভিতরে আমরা ডেটা রাখি, তার মানে কি মেমোরি অ্যাড্রেস থেকে বাংলা কথা যদি বলি মনে রাখার জন্য, এটা মনে রাখবেন মেমোরি অ্যাড্রেস থেকে ডেটা পড়তে কষ্ট হয়, রাখতে কষ্ট হয়, তাই ভেরিয়েবল নামক একটা পাত্রে আমি আমার ডেটাটা রেখে দিই। ওকে, এইবার আসি, এইখানে ইনপুট দিয়ে রিড লাইন দিলাম, এই লাইনটা যখন এক্সিকিউট করবে তখন অ্যাকচুয়ালি কি করবে? আমি কোডটা রান করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, না দেখতে পেলে আমাকে বলবেন। এখানে কার্সরটা ওয়েট করতেছে, হ্যাঁ, দেখতে পারতেছি। তাহলে কার্সরটা ওয়েট করতেছে কিছু একটা ইনপুট নেওয়ার জন্য। আমি 87 দিলাম, এন্টার দিলাম, ব্রুম, এটা তার এক্সিকিউশন এক্সিট করলো। কেন? কারণ তার নিচে আর কিছু নাই। আচ্ছা, এখন এইখানে তো আমরা কোনো স্ট্রিং পাস করি নাই, আমাদেরকে তো বলছিল এখানে একটা স্ট্রিং ভ্যালু পাস করতে। জি। কেন? কেন এখন এটা না করার পরও এটা কিন্তু কাজ করতেছে? কি জন্য কাজ করতেছে? কারণ এইখানকার যে ভ্যালুটা সেটা কি অপশনাল, সেটা না দিলেও চলবে। আচ্ছা, এটা আমরা দিয়ে দেখি হিন্টসটা। হোয়াটস ইয়োর নেম?
এগেইন রান করি, হোয়াটস ইউর নেম, তারপর ওয়েট করতেছে শুভ, এন্টার দিলাম, মুভ। এইবার আমরা যেটা করতে পারি, আমরা যদি নিচে ইকো করে দেই ইনপুটটাকে, জাস্ট ইকো করে দিলাম, দেন কি দাঁড়ালো, দেন আমি যেটা দিব সেটা আমাকে নিচে দেখাবে। আমি যদি এখন আখিলেশ দেই, আখিলেশ দেখাবে। জি বুঝতে পারছি এই বিষয়টা? জি ওকে, ফাইন। সো আমরা বলছিলাম পিএইচপি হচ্ছে একটা ডায়নামিক ল্যাঙ্গুয়েজ, সে নিজে বুঝে নিতে পারে তার ভিতরে কোন টাইপের ডেটা আছে। সো কোনো একটা টাইপের, অর্থাৎ একটা ভেরিয়েবল কোন টাইপের বা একটা ডাটা কোন টাইপের, সেটা বুঝতে হলে পিএইচপি তে একটা ফাংশন আছে, তার নাম কি, তার নাম হচ্ছে টাইপ অফ, সরি, তার নাম হচ্ছে গেট টাইপ। টাইপ অফ হচ্ছে জাভাস্ক্রিপ্টের গেট টাইপ, গেট টাইপ। এখন আমরা একটু এটা কি ডেটা টাইপ বলবে কোনটা এক্স্যাক্টলি, ভেরিয়েবলে? এক্স্যাক্টলি এইটার ভিতরে যদি আমি একটু কার্সরটা রাখি, তাহলে উপর দিয়ে কিন্তু এটা ডেফিনেশনটা বলে দিচ্ছে, গেট দ্য টাইপ অফ এ ভেরিয়েবল, জি অর্থাৎ ভেরিয়েবলের টাইপ আমাকে বলবে, এবং এর ভিতরে আমরা ইনপুট হিসেবে ফাংশনের ভিতরে কি দিয়ে দিব, ভার, মিক্সড ভার। মিক্সড, মিক্স মানে হচ্ছে কি, যে কোনো টাইপের ডাটা সে কি করবে, একসেপ্ট করবে। অর্থাৎ এখানে জি টাইপ হিন্ট করে বলে দেওয়া আছে অবশ্য যে কোনো টাইপের ডাটা, কিন্তু রিড লাইনের ভিতরে আমরা দেখছিলাম কি স্পেসিফিক্যালি স্ট্রিং বলা, তার মানে ও জাস্ট জি স্ট্রিং কি করবে, একসেপ্ট করবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখন এখানে স্ট্রিং না দিয়ে আমরা যদি এখানে একটা ডাবল ভ্যালু দেই, লাইক 89, সে কি এটা রিসিভ করবে, কাজ করবে এই লাইনটা, এই লাইনটা? এটা কাজ করবে না, দেখি আমরা। মনে হয় তো করবে না। ওকে, কিন্তু সে স্ট্রিং চাইলো, আবার 89 দিলাম, কাজ করলো, এটা তো কেমন হয়ে গেল না, এ অদ্ভুত আচরণ। সে বললো তাকে স্ট্রিং এ দিতে। ওকে, লেটস সি, এটাকে আইএনটি করে দে, দেন রাইট অন। না, সে অ্যাকচুয়ালি এটা শুধু শুধুই পিএসপি, এটা হুদাই ঝামেলা করতেছে, এটা পিএসপি সমস্যা। ওকে, সো আমরা যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো, এখানে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেগুলো হচ্ছে জি প্যারামিটার বা আর্গুমেন্ট, এগুলোকে যদি টাইপ হিন্ট করে দেয়া থাকে। টাইপ হিন্ট মানে কি, টাইপ হিন্ট মানে হচ্ছে একটা ভেরিয়েবলের ভ্যালু কেমন হবে সেটা বলে দেয়া, স্ট্রিক্ট মোডে চলে যাওয়া আর কি, যে এখন সি এর মতো। আর আ- অন্য আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কোলন দিয়ে যেটা থাকে সেটা, অর্থাৎ কোলন দিয়ে যেটা থাকে সেটা ডিনোট করে যে এই ফাংশনটা রান হওয়ার পর আপনি কি ধরনের ডাটা পাবেন রেসপন্স হিসেবে। জি আমি যদি এখানে মিক্সড, মিক্সড মানে হচ্ছে যে কোনো টাইপের হইতে পারে, যে কোনো টাইপের ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট দিলে সে আমাকে রিটার্ন করবে একটা স্ট্রিং টাইপের ভ্যালু, রাইট, স্ট্রিং টাইপ, এবং সেখানে অবশ্য টাইপ থাকবে। সো লেটস সি, আমরা এই ইনপুট ভেরিয়েবলের টাইপটা চেক করার চেষ্টা করি। ইকো গেট টাইপ, এর ভিতরে এটা দিলাম, তারপর আমি একটু রান করব। এর, আচ্ছা এখানে এটা কাজ করার কথা ছিল না, কেন যে এটা এরকম করতেছে। ইয়োর ইনপুট, ওকে, ইউর ইনপুট কি দিলাম আমরা, 87 দিলাম, 87 ইজ স্ট্রিং। তারপর আমরা দিলাম এগেইন 10.00 স্ট্রিং। তারপর আমরা দিলাম 98 স্ট্রিং। তারপর আমরা দিলাম হাসান স্ট্রিং। তার মানে এর মধ্য থেকে যা কিছু আসবে সবকিছু কিসে আসবে,
রিড লাইন থেকে যা কিছু আসবে সবকিছু ইনপুটে আসবে, সরি স্ট্রিং এ আসবে। এখন ধরেন আমরা যদি এরকম হয় যে আমরা একটা ক্যালকুলেটর বানাচ্ছি দুটি সংখ্যা যোগ করা, সেক্ষেত্রে সেই ক্যালকুলেট সেক্ষেত্রে তো ইনপুট থেকে অলওয়েজ স্ট্রিং আসতেছে, এটাকে আমি কিভাবে নাম্বারে কনভার্ট করব, কিভাবে করতে পারি, এই কাজটা একটু আমরা দেখব। ওকে, আচ্ছা টাইপ হিন্টিং বিষয়টা কি আমরা বুঝছি? টাইপ হিন্টিং, হ্যালো, জি হেভি করেছে। আমরা কি টাইপ হিন্টিং বিষয়টা বুঝতে পারছিলাম? জি বুঝছিলাম। আচ্ছা ওকে, এখন আমরা এই রিড লাইন দিয়ে একটু টাইপ হচ্ছে কাস্টিং জিনিসটা দেখবো। টাইপ কাস্টিং, ফার্স্ট অফ অল আমরা ওকে, সো ফার্স্ট অফ অল আমরা নাম্বার এ ইকুয়ালস টু রিড লাইন input your number 1, number A. Okay, again number B equals to ফাইন। এখন যদি আমি এই দুটোকে যোগ করি, আরেকটা ভেরিয়েবলে রাখি, রেজাল্ট ইকুয়ালস টু নাম্বার A প্লাস নাম্বার B and equal, তারপর আমি 54 12, এটা যখন ক্যালকুলেশনে যাচ্ছে তখন কিন্তু এটা ইজিলি কি করে ফেলতেছে, এটা ক্যালকুলেশনটা করে ফেলতেছে ডাইনামিক্যালি, সে বুঝতেছে। কিন্তু যদিও এখান থেকে সে কি আসতেছে, স্ট্রিং আসতেছে, কিন্তু স্ট্রিং, ওটাই আমার কোশ্চেন ছিল। হ্যাঁ এখান থেকে স্ট্রিং আসবে, কিন্তু এটা সে যখন দেখবে এই দুটো ডেটার উপরে একটা ম্যাথমেটিক্যাল অপারেশন চলতেছে, তখন সে এটাকে নাম্বারে কনভার্ট করবে। কখন নাম্বার কনভার্ট করবে এটা হচ্ছে কোয়েশ্চেন। নাম্বার কনভার্ট করবে সে যখন দেখবে নাম্বার এ এটা একটা স্ট্রিং, এর ভিতরে এটা মূলত নিউমেরিক্যাল স্ট্রিং, নট জাস্ট আ স্ট্রিং, নিউমেরিক্যাল স্ট্রিং। নিউমেরিক্যাল স্ট্রিং মিন্স যে স্ট্রিং এর মধ্যে পুরোটাই হচ্ছে একটা নাম্বার। তো যখনই এরকম দেখবে তখনই সে ওটাকে ডাইনামিক্যালি কনভার্ট করে সে ক্যালকুলেশনটা আপনাকে দেখাবে। ওকে, জি বাট বুঝছি। এখানে একটা এখানে একটা বিষয় আছে, সেটা হলো এরকম যে সাপোজ আমি এখন এখানে এর জায়গায় কোনো নাম্বার ইউজ না করে আমি যদি নাম্বারের সাথে আমি যদি একটা ক্যারেক্টার ইউজ করি, দেন আমি যদি বি তে যদি একটা নাম্বার দেই, তখন এটা কিন্তু কি আর নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার্ড, সে কি করছে, সে একটা এটা ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু সে কিন্তু ঠিকই কাজ করে জি ফেলছে। অথবা আবার যদি আমি দেই এখানে হাসান প্লাস 87, তখন কিন্তু আর কাজ করে নাই, আর তখন জি ওই স্ট্রিং এর এই নাম্বার এ এর ভিতরে কিন্তু কোনো নাম্বার পায় নাই। সে যদি কোনো নিউমেরিক্যাল নাম্বার পায় তাহলে সে শুধু ওইটাকে একসেপ্ট করবে অন ম্যাথমেটিক্যাল অপারেশন। বুঝতে পারছি? এটা হলো একটা জিনিস। এইবার আমরা যেটা করব যাতে করে ইউজার টাইটলি জিনিসটা দিতে পারে, টাইটলি তাকে এই কি বলা যায় এটাকে জি বুঝছি। আমরা হচ্ছে ভ্যালিডেট করতে চাই ডাটাটাকে, সে আসলে নিউমেরিক্যাল ডাটা দিচ্ছে কিনা সেটা চেক করতে চাই। সে যদি নিউমেরিক্যাল ডাটা না দেয় তাহলে তো আসলে আমরা ক্যালকুলেশনে যেতে পারবো না, আমাদেরকে এরকম ইরর দিবে, তাই না? বা উল্টাপাল্টা রেজাল্ট দিবে। সেটা আমরা কেমনে করতে পারি? সেটা করার জন্য
পিএইচপিতে একটা ফাংশনের নাম আছে, ফাংশন আছে, সেটা হলো কি ইজ নিউমেরিক, ইজ নিউমেরিক। এটার ভিতরে আপনি যে কোনো ভ্যালু বা স্ট্রিং দিতে পারেন, দেওয়ার পরে সেটাকে নিউমেরিক্যাল স্ট্রিং কিনা সেটা আপনাকে সে ট্রু আর ফলসে রিটার্ন করে দিবে। সেটা যদি নিউমেরিক্যাল স্ট্রিং হয় আপনার ইনপুট, তাহলে সে বলবে ট্রু, আর নিউমেরিক্যাল স্ট্রিং না হলে বলবে ফলস। তখন আমরা ক্যালকুলেশনে যেতে পারবো। বাট আপাতত সোফার আমাদের যতটুকু জানা দরকার আমরা জানছি, এটা আমরা কন্ডিশনিং স্টেটমেন্টে গেলে দেখবো একটু পরে। ফাইন, এবার আসি ভেরিয়েবল নিয়ে একটু কথা বলতেছিলাম, আবার একটু ভেরিয়েবলে আসি। আমরা দুইভাবে কাজটা করতে পারি। সিতে আমরা কি করতাম, সিতে আমরা প্রথমে ভেরিয়েবল ডিফাইন করতাম, তারপর ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতাম, অথবা ইনিশিয়ালাইজেশন টাইমেও আমরা কি করতে পারি, ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো ঠিক তেমনি পিএইচপি তেও আমাদের কি করা যায়, পিএইচপি তো আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা যায়। হয়তো আপনার হয়তো মনে পড়তে পারে, ভাই আপনি তো এখানে কোথাও ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দেখান নাই, ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে করে দেখাইছেন। সেটাই আমরা এখন দেখবো। সাপোজ আমরা একটা ভেরিয়েবলের নাম নেই, ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে হলো কি দেওয়া যায়, নেম ইকুয়ালস টু নেম দিয়ে ব্যাস সেমিকলন, শেষ, আর কিছু নাই, একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন এর ভিতরে যদি আমি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই ইনিশিয়াল টাইমে, তখন আমি এটা এখানে দিয়ে দিতে পারি, একটা নাম দিয়ে স্ট্রিং দিয়ে দিতে পারি, তারপর এটা হইতে পারে নাম্বার, তারপর হইতে পারে এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, হইতে পারে এটা ট্রু ফলস হোয়াট এভার। বাট আমি যখন ইনিশিয়ালাইজ করতেছি জাস্ট এইটা। এখন আমরা যেটা বলছিলাম টাইপ হিন্টিং, টাইপ হিন্টিং যদি করতে চাই তাহলে কি, আমি এখানে বলে দিলাম ইন্টিজার নেম, অথবা আমি যদি বলে দেই স্ট্রিং নেম, ওকে জাস্ট 1 সেকেন্ড প্লিজ। জি। ও সরি, এটা হচ্ছে ফাংশনের মতো, এটা এই ইস্যু না, রেগুলার এখানে না। ওকে, ফাইন। এখন এবার আসি আমরা আহ আরেকটা কাজ করব, সেটা হলো আচ্ছা, আমরা এখানে একটা করি, ফর এক্সাম্পল একটা নেম, নাম্বার নেই, নাম্বার ইকুয়াল টু 10, সরি স্ট্রিং 10। এইটা এখন কোন টাইপে আছে, এটাকে আমি গেট টাইপ দিলে কি পাবো বলেন তো, স্ট্রিং। রেজাল্ট স্ট্রিং পাবো। আচ্ছা দেখি, গেট টাইপ, তার ভিতরে নাম্বার, ফাইন, নাম্বার A15, নাম্বার 20, এটা স্ট্রিং। আমি এই কোডটাকে একটু করে রাখি, নাহলে একসাথে হয়ে যাচ্ছে। ওকে স্ট্রিং, ফাইন। এখন আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করব, সম্ভব? জি। কিভাবে সম্ভব? মনে হয় কোনো ফাংশনের নাম হয় এটা করতে। আচ্ছা ফাংশন লাগবে না, আমরা এটা কনভার্ট করতে ইনবিল্ট পারি ফাংশন। কত, রেজাল্ট, অথবা আমরা লিখতে পারি কনভার্ট টু ইন্ট, কনভার্ট টু ইন্ট ইকুয়ালস টু যেই ভ্যালুটা আছে তার আগে এরকম করে প্যারেনথেসিস, দিস ইজ দ্য সিনট্যাক্স, ইন্ট তারপর নাম্বার, ব্যাস। এরপর আমি আবার এটাকে কি করবো, চেক করবো এখন এটা ইন্টিজারে কনভার্ট হয়েছে কিনা, স্টিল স্ট্রিং, ও ও সরি, আমি তো এইটা প্রিন্ট করবো কনভার্ট করে ইন্টিজার, রাইট? আমরা এখানে একটা কাজ করি,
সরি, এখানে তো আমরা তো কনসোলে কাজ করতেছি। এন্ড ডান। ওকে, নাও আমরা যদি এখন একটু খেয়াল করি, আমরা এটা ইন্টিজারে কনভার্ট করতে পারছি। এখন আমার প্রশ্ন জি। হলো, আমি যদি এটাকে ডবলে কনভার্ট করতে চাই বা ফ্লোটে কনভার্ট করতে Forward the text part, but no, that doesn't make ওটা সামনে শুধু It's চেঞ্জ back. করে দিব, Right. ওটা ডাবল রে ইন্ট্রে। ডাবল, You can't. It's a ওকে। এখন text. জি ডাবল দিলে তখন কি দেখায়, আসলে কি দেখানো উচিত? ইকো কনভার্ট টু ইন্ট এইটাকে যদি দেই তখন 10ই দেখাবে, তখন এটা কিন্তু ডবল। তাহলে বুঝতে পারছি তো কিভাবে কনভার্ট জি করতে হয় একটা থেকে একটা। এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। কি বলে? টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং জিনিসটা কি? কনভার্টিং ডেটা টাইপ ফ্রম ওয়ান টু আনাদার। ইয়াপ, ওকে, ফাইন। ভ্যারিয়েবল, আচ্ছা, এবার আসি মজার একটা বিষয়, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের নাম শুনছেন না? জি কনস্ট্যান্ট জিনিসটা কি বলুন তো? মানে ওটা ভ্যালু চেঞ্জ হয় না, ওটা ভিতরে ডিটেলস দেওয়া যায়, ওটা থাকবে, ওটাই চেঞ্জ আচ্ছা, করতে পারবেন না। ইন জেনারেল হচ্ছে কি, আমি এইখানে নাম্বার ইকুয়াল টু 10 দিলাম, এরপরে কিন্তু আমি চাইলে নাম্বারের ভ্যালু চেঞ্জ করে এটা ইকুয়াল টু 20 দিতে পারি, পারি না? জি পারেন। তখন কি হচ্ছে, এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো এই এটা জিনিস কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট না। পিএইচপি তে কনস্ট্যান্ট ডিফাইন করে কিভাবে, ডিক্লেয়ার করে কিভাবে? ডিফাইন কিওয়ার্ড দিয়ে। মূলত পিএইচপি তে দুই জায়গায় দুইভাবে কনস্ট্যান্ট ডিফাইন করা যায় ক্লাসের। একটা ওই যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা যেভাবে এখন করতেছি, ডিফাইন ইউজ করে। আর একটা হচ্ছে ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে, ক্লাসের ভিতরে যখন আমরা কনস্ট্যান্ট ডিফাইন করব তখন কনস্ট কিওয়ার্ড ইউজ করে। কি কিওয়ার্ড? CONST, এই কিওয়ার্ডটা ইউজ করে তখন আমরা করব। এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি বাইরে কাজ করে না, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাসের ভিতরে কাজ করে। এখন আমরা যদি পিওপি তে কাজ করি তাহলে আমাদের কি করতে হবে? ডিফাইন ইউজ করতে হবে। ডিফাইনের ভিতরে দুটো প্যারামিটার আছে। এটা একটা সিনট্যাক্সটা যদি বলি আমরা, এটা সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে নেম, তারপর হচ্ছে ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ কি নামে রাখবেন, কি রাখবেন সেটা। তো অ্যাজ জি ইউজুয়াল আমরা যেটা দেখি, আমরা যদি আই এর ভ্যালুটা দেই, স্যার, আমি টানেলে ঢুকতেছি, হইতে পারে 1-2 মিনিট জন্য ডিসকানেক্ট হয়ে যায়, বাট আমি এখানেই আছি। ও, তাহলে আমি কি কন্টিনিউ করবো না আমি একটু ওয়েট করব? জি আপনি কন্টিনিউ করতে থাকেন, আমি বুঝতেছি একটু সিগন্যাল কেটে পারে, বাট আমি ওটা বুঝতে পারতেছি। ওকে ওকে ওকে, নো ইস্যু। সো ডিফাইন কিওয়ার্ড ইউজ করে আমরা কনস্ট্যান্টটাকে ডিফাইন করতে পারি। প্রথমে আমাদেরকে নামটা দিয়ে দিতে হবে স্ট্রিং এর ভিতরে, তারপর আমরা এখানে ভ্যালুটা দিব 3.1416। আচ্ছা, এখন এইখানে আমি দিলাম ক্যাপিটাল লেটার। কেন দিলাম? এটা আমি বোঝার সুবিধার্থে দিলাম যে আমার কনস্ট্যান্ট সবগুলো ক্যাপিটাল লেটারে হবে। আমি এটা জাস্ট কনস্ট্যান্ট গুলোকে জেনারেল ভেরিয়েবল থেকে আলাদা করার জন্য আমি এটা করছি। কিন্তু আপনি চাইলে পিআই যে কোনো ধরনের যে কোনো কিছু ইউজ করতে পারেন, ভ্যালিড। তো এইবার আমরা এটাকে প্রিন্ট করব কিভাবে, আমরা ইউজ করব কিভাবে এটাকে? সো আমি যদি এখন চাই পাই এর ভ্যালু যা আছে তার সাথে আমি দুই না, আচ্ছা, আমি আমার পাই ভ্যালুটা আমি প্রিন্ট করব, তখন ইকো জাস্ট পাই, আর কিছু না। এইবার যদি আমি রান দিই, সুন্দর আমার ভ্যালুটা দেখাইতেছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই ইটস শোয়িং ওয়ান, কেন ওয়ান করতে গেলে, ও সরি, এখান থেকে শো করতেছে। ওকে এটা আমি কনফিউজড হয়ে গেছিলাম, এটা এখানে নিউ লাইন দেওয়া উচিত। রাইট নাও ইটস ওকে। ওকে, ইটস ওয়ার্কিং। সো দিস, তো এটা মিউটেট করা যাবে না? না, আমি যদি এখন এখানে চেঞ্জ করতে চাই, লাইক PI ইকুয়ালস টু 10, লেটস সি। আমি রান করার আগে কোড এডিটর আমাকে এরর দিয়ে দিচ্ছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন। বাট আমি রান করে দেখি, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড টোকেন। বুঝতে বুঝছি। পারছি? জি ওকে, সুপার। সো ফার কোনো কোশ্চেন আছে?
না থাকলে আমরা একটু সামনে আগাবো। ওকে, ডেটা টাইপ নিয়ে আমরা একটু কথা বলি। ডেটা টাইপ, সো প্রোগ্রামিং এ আমরা যখন কাজ করি বেসিক্যালি তো আমরা ডেটা নিয়ে কাজ করি। এই ডেটা নিয়ে কাজ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়, যেমন স্ট্রিং, জি। ফ্লোট, ইন্টিজার, তারপর হইতে পারে আপনার আর কি হইতে পারে, ক্লাস, ইন্টারফেস, ইনুমেরেশনস, কলেবল, হ্যাঁ, অবজেক্ট, অ্যারে, এগুলো ভয়েড, এগুলো হলো একটা ডেটা টাইপ। বেসিক্যালি আমরা আমাদের ইউজ হয় কোনগুলো আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কিছু কিছু জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব না ডেটা টাইপ, অনলি বিকজ অফ দিস, যে এখানে যেমন ফর এক্সাম্পল ইন্টারফেস, ক্লাসেস, ইনহেরিটেশন, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব না। কেন আলোচনা করব না? কারণ এই তিনটা জিনিস এবং হচ্ছে কলেবল, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ গেলে বিশেষ করে হচ্ছে তিনটা জিনিস, ইন্টারফেস, ক্লাসেস, ইনহেরিটেশন, এই তিনটা জিনিস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ গিয়ে আমাকে বুঝাইতে হবে। উইদাউট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইট কুড নট পসিবল টু এক্সপ্লেইন ইট। আমরা এখনো ওই ওই পর্যায়ে যাইনি। আমরা দেখবো নাল টাইপের ভ্যালু, আমরা অলরেডি কিন্তু তিনটা দেখে ফেলছি, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। বুলিয়ান ভ্যালু আমরা দেখি নাই। বুলিয়ান ভ্যালু হচ্ছে কি আমরা সবাই জানি, আপনিও জানেন, ট্রু এবং ফলস। ট্রু ফলস ছাড়া আর কিছু নাই। বুলিয়ান ভ্যালু হচ্ছে এই দুইটা। নাল, নাল মানে কি? খালি, আর কিছু না। এটা এক ধরনের টাইপ, অবজেক্ট টাইপ। তারপর হচ্ছে অ্যারে টাইপ। আমার অ্যারে টাইপ হচ্ছে যে কি হয়, মাল্টিপল ডাটা আমি একসাথে একটা ভেরিয়েবলে রাখতে পারি। আপাতত আমরা বুঝে নিব মাল্টিপল ডাটা একসাথে একটা ভেরিয়েবলে যেখানে রাখি সেটা হচ্ছে অ্যারে। তারপর রিসোর্স আছে, নেভারটা আমাদের দরকার নাই। ওকে, ভয়েড, রিলেটিভ ক্লাস, নোট ইট। ওকে, ওকে, সো এগুলো নিয়ে মোরাললেস আমরা কথা বলছি। বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে এই কয়েকটা জিনিস, আর কিছু না। রিসোর্স কি? রিসোর্স জিনিসটা হচ্ছে এক্সটার্নাল রিসোর্স গুলোকে যে টাইপে স্টোর করা হয় সেটা হচ্ছে রিসোর্স টাইপ। এখন এক্সটার্নাল রিসোর্স কি হইতে পারে? ধরেন আমরা একটা ফাইল নিয়ে কাজ করতেছি, একটা ফাইলের ভিতরে ডাটা স্টোর করতেছি, সেখান থেকে ডাটা কি করতেছি, পুল করতেছি, এই সকল জিনিসপত্রগুলো তো ফাইল অপারেশন নিয়ে যখন কাজ করতেছি, অথবা ডেটাবেজের সাথে যখন আমরা কমিউনিকেশন করতেছি, তখন ডেটাবেজের সাথে ডাটা পিএইচপি কে কানেক্ট করে ডেটাবেজের একটা রিসোর্সকে আমরা একটা ভেরিয়েবল স্টোর করে রেখে দিলাম, ওই কানেকশন রিসোর্সটাকে, অর্থাৎ ওই কানেকশনটাকে ধরে রাখার জন্য আমরা একটা ভেরিয়েবলে সেটা অ্যাসাইন করে দিলাম, এবং সেখানে ডেটাবেজের কানেকশন রিলেটেড যত কিছু আছে সবকিছু আমরা স্টোর করলাম, সেটা কিন্তু রিসোর্স টাইপ। ওকে, এই ডেটা টাইপ গুলো নিয়ে আরো ভালোভাবে আপনি পড়াশোনা করবেন, এটা আপনার হোমওয়ার্ক। তবে সবগুলো নিয়ে না, আপনি জাস্ট উপরের এগুলো নিয়ে দেখবেন। ইন্টারফেস, ক্লাস, ইনুমেরেশন এগুলো দরকার নাই আপাতত। আচ্ছা, আর একটা জিনিস শেখাই দিই, শর্ট ইকো ট্যাগ। শর্ট ইকো ট্যাগ, শর্ট ইকো ট্যাগ মানে বুঝেন? Okay. এইটা কি একটা এইচটিএমএল না? আমার ধরেন, ও মা, তো যেখানে ছিলাম আমরা মূলত শর্ট ইকো ট্যাগ নিয়ে দেখবো। শর্ট ইকো ট্যাগ হচ্ছে আমার যদি একটা এই ফাইলের মধ্যে কিছুই না থাকে, জাস্ট এরকমটা থাকে, আমার একটা লাইন প্রিন্ট করতে হবে, তখন জাস্ট
এই সিনট্যাক্সটা এখানে দিয়ে আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড দেই তখন আলটিমেটলি এটা কাজ করবে। এইটাকে বলে শর্ট ইকো ট্যাগ। ওকে ফাইন। এটা কখন কাজে লাগে, কোথায় কাজে লাগে? এটা মূলত কাজে লাগে যখন আমরা HTML নিয়ে কাজ করব। আমরা যখন ওয়েব ব্রাউজারে যখন HTML নিয়ে কাজ করব তখন কি হচ্ছে, আমার দেখা যাচ্ছে এখানে একটা ভ্যালু প্রিন্ট করতে হচ্ছে। এখন জাস্ট এখানে ভ্যালুটা জাস্ট এইভাবে করে স্টোর করে দিলেই হলো বা প্রিন্ট করাই দিলেই হলো। বিভিন্ন জায়গায় এরকম যখন ভ্যালু অ্যাসাইন করতে হবে তখন এরকম পিএইচপি শুরু পিএইচপি শেষ না লিখে জাস্ট এই সিনট্যাক্সটা ফলো করলেই হবে। ফাইন। নেক্সট যে বিষয়, সো আমরা এতক্ষণ যে ভেরিয়েবল গুলো নিয়ে আলোচনা করলাম বা যে ধরনের ভেরিয়েবল নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে সবগুলা জেনারেল ভেরিয়েবল। আমরা আমরা এতক্ষণ হ্যালো হ্যালো, হ্যাঁ ওকে জি সাউন্ড হচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। তো আমরা জি এতক্ষণ আসলে যে ভেরিয়েবল গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো বেসিকলি হচ্ছে জেনারেল ভেরিয়েবল, আর কিছু না। এখন পিএইচপি তে 3 ধরনের ভেরিয়েবল আছে, সুপার গ্লোবাল ভেরিয়েবল, ভেরিয়েবল অফ ভেরিয়েবল। এখন ভেরিয়েবল অফ ভেরিয়েবল মানে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা লাগে, এটা বিভিন্ন জায়গায় লাগবে। জি, ভেরিয়েবল অফ ভেরিয়েবল, এটা কি পয়েন্টার? হ্যাঁ কাইন্ড অফ মানে বোঝার জন্য বলতেছি বাট পয়েন্টার না। আমরা একটু জি দেখার চেষ্টা করি। সাপোজ এখানে একটা ভেরিয়েবল আছে এ এ ইকুয়ালস টু ধরেন 10 আর বি ইকুয়ালস টু এ। স্বাভাবিকভাবেই আমি যদি ইকো বি করি তাহলে কি আসবে? এ আসবে, এ এ আসছে ফাইন। বাট আমি যদি এটাকে ডাবল দেই, ডাবল ডলার সাইন দেই, ও একটা কথা বলতে ভুলে গেছি, জি পিএইচপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ডলার সাইন দিয়ে, এটা বলতে জি ভুলে জি গেছি। বুঝছি ওটা তো। সো এখন কিন্তু এখানে ভ্যালু শো করতেছে 10। কেন শো করতেছে? কেন এটা প্রিন্ট করার পরে? এটা হচ্ছে ভেরিয়েবল অফ ভেরিয়েবল, জি মানে হইতেছে এই পর্যন্ত যদি চিন্তা করেন এই পর্যন্ত কিন্তু সে এটা আউটপুট কি? এ এ এ। এখন যখন আপনি এখানে একটা আরেকটা ডলার সাইন দিলেন তখন কি হবে? একটা ডলার সাইন তারপর হচ্ছে কি এই বাকি অংশটার আউটপুট। তো শুধু ডলার সাইন বি এর আউটপুট হচ্ছে এ, তার আগে একটা ডলার সাইন, তাহলে কি হয়ে গেল? এটা আরেকটা ভেরিয়েবল হয়ে গেল না? এ এই ভেরিয়েবলের ভ্যালু কত? 10। এই জন্য এখানে আপনার 10 প্রিন্ট করছে। এখন যদি এখানে বি এ না দিয়ে আমি সি দিই তাহলে কি হবে? তাহলে সে ডলার সি অর্থাৎ সি নামে একটা ভেরিয়েবলকে খুঁজবে। দেখি কি হয়। আনডিফাইন্ড জি, ভেরিয়েবল সি কেন খুঁজতেছে? কারণ সে ওটার আলটিমেটলি, ভেরিয়েবল নাম নাই। কারণ এখানে সি ডলার সি পাইতেছে। ডলার সি মানে কি? জি, একটা ভেরিয়েবল যার নাম হচ্ছে সি। তাহলে এই জিনিসটা বুঝতে ওটা তো পারছি? এক্সিস্ট করে না। না এক্সিস্ট করে না, রাইট। তো বিষয়টাকে বুঝতে পারছি আমি। জি বুঝছি। এটা আসলে অনেক কাজে লাগবে। কি কাজে লাগবে? ধরেন কিভাবে বলি, যখন ব্যাক এন্ড থেকে আপনি রেসপন্স করবেন ডাটাকে ফ্রন্ট এন্ডে পাঠাবেন তখন ওটা প্রিন্ট করার জন্য ওটা আসবে স্ট্রিং এ ভেরিয়েবল গুলো, কিন্তু ওটাকে আপনাকে এইভাবে প্রিন্ট করে এইভাবে দিয়ে আপনাকে ডাটাটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে। এটা একটা জিনিস গেল। সুপার গ্লোবাল ভেরিয়েবল নামে এক ধরনের ভেরিয়েবল আছে। সুপার গ্লোবাল ভেরিয়েবল, এতক্ষণ পর্যন্ত যে ভেরিয়েবল গুলো দেখছেন এগুলো এগুলো কে বানাইছে? আমরা নিজেরা বানাইছি না? জি কিন্তু সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো আমাদের বানানো না, এগুলো বানানো হচ্ছে আপনার পিএইচপি নিজে এটা বানিয়ে দিচ্ছে আমাদেরকে কাজ করার জন্য।
সুপার গ্লোবাল গুলো মূলত ইউটিলিটি টাইপের, অর্থাৎ আমাদেরকে আমাদের কাজ করার সুবিধার্থে বিভিন্ন ধরনের ইউটিলিটি সে প্রোভাইড করবে, জি ইউটিলিটি হেল্পারের মতো। সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো কিরকম হয়? $সাইন আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, এবং এই যে দেখছেন কুকি, ইএনবি, ফাইলস, গেট, পোস্ট, রিকোয়েস্ট, সার্ভার, সেশন, এগুলো হচ্ছে একটা কি সুপার গ্লোবাল ভেরিয়েবল। এবং যেমন ফাইলস নিয়ে কাজ করতে হলে আপনাকে ফাইলস বলতে কি বোঝাচ্ছি আমি, এই আমরা এখন যে জায়গায় আছি ওই ফাইলটা ডিরেক্টিভিটি বা সামথিং এলস। গেট রিকোয়েস্ট, এটা হচ্ছে রিকোয়েস্ট, আমরা ওই যে এসটিডিবি রিকোয়েস্ট নিয়ে যখন কাজ করব, পোস্ট এসটিডিবি রিকোয়েস্ট, জাস্ট রিকোয়েস্ট এসটিডিবি রিকোয়েস্ট, সার্ভার, সেশন, আমরা যখন স্টোরেজ নিয়ে কাজ করব তখন। তো এই সব কিছু নিয়ে কাজ করার জন্য আলাদা আলাদা করে সুপার গ্লোবাল ভেরিয়েবল ডিফাইন করে দেওয়া হয়েছে, এবং সেটা করছে পিএইচপি। আমরা যদি এখন সার্ভার জিনিসটা দেখি, জাস্ট সার্ভারটা দেখলাম, এটাকে আমি, এটা যে টাইপ সেটাকে একটু দেখি কি টাইপের। এটা হচ্ছে একটা অ্যারে। তো আমরা বলছিলাম অ্যারে টাইপের ডাটা প্রিন্ট করার জন্য কি ইউজ করব আমরা? প্রিন্টার, রাইট? প্রিন্ট আন্ডারস্কোর আর। এটা আউটপুট একটু দেখাতে চাইবো আপনাকে, জি বড় হয় না কেন? আচ্ছা হ্যাঁ, क्या हुआ है बोल দেখছেন এখানে কত ইনফরমেশন এই জি জাস্ট সার্ভারের ভিতরে। আপনার সার্ভারের যত কনফিগারেশন আছে সব এখানে। এই যে এখানে একটা জিনিস দেখাবো, প্রোগ্রাম ডাটা গুলো কোন জায়গায়, এই যে স্ক্রিপ্ট ফাইল নেম, কোন ফাইলে আপনি কাজ করতেছেন, স্ক্রিপ্টের নাম কি, পিএইচপি সেলফের নাম কি, ভিএস কোড ইনজেকশনের নাম কি, ইচ এন্ড এভরি ডাটা সেখানে আছে। এটা আরো আরো বেশি ইনফরমেশন আমরা কখন পাবো? যখন আমরা এটাকে ব্রাউজার দিয়ে রান করব, তখন সার্ভারের ইনফরমেশন গুলো সবগুলো এখানে চলে আসবে। কারণ এখন এখানে কোনো সার্ভারের ইনফরমেশন নাই, এখন এখানে জাস্ট পিএইচপি কম্পাইলারের ইনফরমেশন বা সরি ইন্টারপ্রিটারের। আচ্ছা, আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলো সম্পর্কে যদি আরো একটু জানতে চাই, পিএইচপি ফাইলসটা নিয়ে একটু দেখবো আমি, কারণ বাকিগুলো এখন দেখাইতে পারতেছি না, কারণ গেট, পোস্ট, সেশন, রিকোয়েস্ট, সেশন না সরি রিকোয়েস্ট, এইগুলা মূলত হচ্ছে ব্রাউজারের কাজ। আমরা ফাইলস এর কাজটা দেখি। ও ফাইলস, আচ্ছা, ফাইলস এর কাজ হচ্ছে এইচটিটিপি ফাইল আপলোড ভেরিয়েবল। অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না আমাদের ফাইল আপলোড করা যায়, লাইক ইমেজ আপলোড করি, পিডিএফ আপলোড করি, আমরা অনেক কিছু আপলোড করি। এই আপলোডের কাজটা মূলত যদি পিএইচপি সফটওয়্যার হয়ে থাকে তাহলে সেটা ফাইলস দিয়ে হয়ে থাকে, ফাইলস এর মধ্যে এটা জমা হয়ে থাকে, এবং সেখান থেকে এটাকে মুভ আপলোড ফাইল করে আমরা কোনো একটা পয়েন্টে বা কোনো একটা ডিরেক্টরিতে গিয়ে সেটা স্টোর করি। আচ্ছা, এটা গেল। এক্সপ্রেশন কি? এক কথায় an expression is anything that has value, অর্থাৎ যার একটা ভ্যালু আছে সেটাই হচ্ছে এক্সপ্রেশন। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এই যে এই লাইনটা, এটাও একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন, এইটাও একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, মানে যার একটা ভ্যালু আছে সেই হচ্ছে কি এক্সপ্রেশন। আচ্ছা, এবার আসি আমরা অপারেটর নিয়ে। আমি আরেকটা ফাইল ওপেন করি, এখানে অনেক লং হয়ে গেছে। জাস্ট 1 মিনিট। ওকে, সো অপারেটরের নাম শুনছেন? জি অ্যারিথমেটিক অপারেটর এসব মনে হ্যাঁ হ্যাঁ, আমাদের কি কি আছে আমি বলি। আমাদের অ্যারিথমেটিক্যাল অপারেটর আছে, তারপর হচ্ছে কম্পারিজন অপারেটর আছে, তারপর হইতেছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আছে, বিটওয়াইজ অপারেটর আছে, এক্সিকিউশন অপারেটর আছে, আরো অনেকগুলো অপারেটর আছে। একটু করতে হবে, দেখতে হবে, কারণ আমাদের লাগবে মূলত এগুলো অপারেটরস। লজিক্যাল অপারেটর আছে, এই যে
অ্যারিথমেটিক্যাল অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, তারপর এক্সিকিউশন কন্ট্রোল অপারেটর, বা এগুলো দরকার নেই আপাতত। এখন এবার আসেন, আমরা একটা অপারেটর নিয়ে অলরেডি কাজ করে ফেলছি, একটা না দুইটা অপারেটর। সেটা কি কি বলেন তো? আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে অলরেডি কাজ করে ফেলছি। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের দুইটা পার্ট থাকে, অর্থাৎ দুইটা হাত, লেফট সাইড রাইট সাইড। রাইট সাইডের ভ্যালু লেফট সাইডে কি করা? অ্যাসাইন করা, অর্থাৎ কোনো ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা। তারপর হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল, রাইট? arithmetic, sorry, assignment. অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি বলেন তো? ইকুয়াল। জি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমরা অলরেডি কাজ করছি, এটা হচ্ছে ইকুয়াল, জি রাইট? তারপর জি হচ্ছে গ্রেটার দেন লেস দেন না, সেগুলো তো আলাদা, সেগুলো হচ্ছে ওকে টাইপ আলাদা। ওটা কম্পারিজন অপারেটর না হ্যাঁ, তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে আমরা যেগুলো নিয়ে প্লাস অলরেডি কাজ মাইনাস করছি? মাল্টিপ্লাই প্লাস, ডিভাইড মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন। তারপর হচ্ছে আপনার আরেকটা আছে, প্লাস আছে, মাইনাস আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, আরেকটা আছে সেটা হলো পার্সেন্টেজ। এই এইটার নাম কি বলতে পারেন? এটা একটা নাম আছে প্রোগ্রামিং এর ভাষায়। এক সেকেন্ড দেন মডিউলাস মডিউলাস। এটা মূলত কি কাজ করে? এটা ওটা রিমাইন্ডার দেয় হুম, রাইট। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর গেল, অ্যারিথমেটিক অপারেটর গেল। কম্প্যারিজন অপারেটরের মধ্যে কি কি আছে ধরেন? লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তারপর নট ইকুয়াল, তাই না? এরপর লজিক্যাল অপারেটরের মধ্যে কি কি আছে? লজিক্যালের মধ্যে আমরা দেখতে পাই হইলো ধরেন এন্ড, অর, এন্ড, অর, আর একটা আছে এক্সর এক্সনর আছে মনে হয়। আপাতত আমাদের ম্যাক্সিমাম কাজে দুটোই লাগবে, আমরা এটা রাখি। লজিক্যাল এন্ড, লজিক্যাল অর। ডিজিটাল লজিক ডিজাইন পড়ছেন না সাবজেক্ট? জি ওইখানে আছে না এন্ড গেট, অর গেট, নর গেট, জি এক্সর এক্সনর, ঠিক এরকম। জি আমরা জাস্ট এখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে হচ্ছে লজিক্যাল এন্ড এবং লজিক্যাল অর, মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্ষেত্র বিশেষে হচ্ছে অন্যান্যগুলো ইউজ হয়, কিন্তু এই লজিক্যাল এন্ড এবং অর এর উপরে দাঁড়ায় আছে মনে করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, আর হচ্ছে আর কি অপারেটর আছে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এটার নাম শুনছেন? প্লাস প্লাস, মাইনাস জি মাইনাস। এটা দিয়ে ভ্যালু এক দিয়ে বাড়ায় যায় এক কম হ্যাঁ, করা যায় পোস্ট ইনক্রিমেন্ট, প্রি। এখন এটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এইগুলা নিয়ে আমি আপাতত কাজ করতেছি না। দ্য রিজন ইজ এগুলা নিয়ে আপনি জানেন, কাজ করে আসছেন, কি তাই তো? এই আপনি এইগুলা নিয়ে কাজ করে আসছেন না? অ্যাসাইনমেন্ট, জি অ্যারিথমেটিক, কম্প্যারিজন, লজিক, এগুলো কি দেখাইতে হবে? না 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 এটা পারছি ওকে, ওকে, ওকে। সো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের মধ্যে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে ধরেন জি a ইকুয়ালস টু 5। এখন আমি a প্লাস প্লাস দিলাম, সুন্দর, ইকো a।
এন। আমাদের একটা ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করছি, স্ট্রিং টাইপের ডেটা নিয়ে। স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কি আলোচনা করছি? আলাদা করে আলোচনা করবো, সমস্যা নেই। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। যেখানে ছিলাম, এটা যদি আমরা রান করি কি হয়? সার্ভার আসে, ও আমি তো প্রিন্ট করবো অপারেটর, অপারেটর ডট পিএইচপি। ওকে, 6 প্রিন্ট করতেছে, সুন্দর। জি এখন আমি যদি 6 না দিয়ে আমি যদি এখানে প্লাস প্লাস এটা দিই, তাও কিন্তু কি করবে? 6ই প্রিন্ট করবে। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। দুইটার মধ্যে জি, একটা পার্থক্য আগে কি? করে ওটা পরে প্রিন্ট করে ওটা, আর আরেকটা আগে ওটা করে ওটা পরে ইউজ করে। না, এটা মূলত হচ্ছে বিষয়টা হলো এটা প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টে কি হয়, আগেই এক বাড়াই ফেলে। হ্যাঁ, ওটা পরে ওটা করে। হ্যাঁ, আর পোস্টটা হচ্ছে পুরো স্টেটমেন্টে এক্সিকিউট হওয়ার পর করে। এখন এটা জি এইভাবে বুঝবো না। এটা যদি আমরা এইখানে ইকোর মধ্যে দেই, তাহলে প্লাস প্লাস দিলে কি হবে? 6 6। কিন্তু এইটাকে যদি আমি পিছনে দিই তাহলে কত? 5 5। সেম ডিক্রিমেন্টের ক্ষেত্রেও। আচ্ছা, একটা শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরের নাম শুনছেন কখনো? শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে ধরেন এ ইকুয়াল, ধরেন আমার একটা ভ্যালু আছে, ভেরিয়েবল আছে বি, বি ইকুয়ালস টু ধরেন 5। এখন আমি বি এর সাথে এক যোগ করবো, তাই এক যোগ করে আবার বি এর মধ্যেই রাখবো, তখন বি ইকুয়ালস টু বি প্লাস 1। এখন এটা মাইনাসও হইতে পারে, গুণও হইতে পারে, ভাগও হইতে পারে। তাহলে আমরা এখন এখানে এই লাইনটাকে আমি শর্টকাটে লিখতে পারি। এই লাইনটাকে শর্টকাটে কিভাবে লিখবো? এই লাইনটাকে শর্টকাটে লিখতে পারি এভাবে, বি সরি বি ইকুয়ালস টু বি প্লাস 1। সরি, এটা আমার ভুল হয়েছে, বি প্লাস ইকুয়াল 1, বি প্লাস ইকুয়াল 1। এইটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ বি এর যা ভ্যালু আছে তার সাথে এক যোগ করে আবার বি এর ভিতরেই রাখো। এটা হচ্ছে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝতে পারছি ভাই? জি বুঝছি। ওকে, এটা গেল। আর আরেকটা অপারেটর আছে, সেটা হলো এক্সিকিউশন অপারেটর। এক্সিকিউশন অপারেটর, এই এক্সিকিউশন অপারেটরটা একটু তুলনামূলক অন্যান্য অপারেটর থেকে ভিন্ন। জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া কেন ভিন্ন? অন্যান্য অপারেটরে কিছু না কিছু সাইন থাকে, প্লাস মাইনাস, যেটাতে লেস দেন, এন্ড, অর। এটা সাইনটাই হচ্ছে অন্যরকম। এটা সাইনটা হচ্ছে এইটা এসকেপ, অর্থাৎ এসকেপের ভিতরে লিখতে হবে। সাপোজ ওই লিনাক্সে আমরা যে কমান্ড লাইনে যে কমান্ড গুলো ইউজ করি না, সাপোজ ls-al, এটার মানে কি? ls-al এটার মানে কি লিনাক্সে? সেখানে আমরা এটা দিয়ে এলএস দিলে ওটা সব লিস্টের ফাইল যেটা ডাইরেক্টরির ভিতরে আছে। হ্যাঁ, এই কমান্ডটাই জাস্ট আমরা রেজাল্ট দিয়ে এখানে প্রিন্ট করি। রেজাল্ট ইজ ইকুয়াল টু এসকেপ দিয়ে। এসকেপটা হচ্ছে এক্সিকিউশন অপারেটর। এখানে আপনি শেল কমান্ডটা রান করতে পারবেন। দেন আপনি যদি এটাকে ইকো করেন, ইকো করলে কি আসবে এটা দেখতে হবে। আসছে, দেখছেন কি কি আছে, সব চলে আসছে। জি এইটা হচ্ছে এক্সিকিউশন অপারেটর। এক্সিকিউশন অপারেটরে আমরা কি করতে পারি, কেমনে ইউজ করব?
এসকেপ ইউজ করে। এসকেপটাই হচ্ছে এখানে মেন অপারেটর। এর ভিতরে আমরা ওই লিনাক্সের শেল কমান্ড গুলো দিয়ে দিলে সে অটোমেটিক্যালি কোনো থার্ড পার্টি বা কোনো আলাদা কোনো ফাংশন কলিং ছাড়াই সে কাজ করবে। আচ্ছা, এই ছিল মূলত অপারেটর। এতটুকু যদি কোশ্চেন না থাকে আমি তাহলে সামনে আগাবো, ইফ এলস নিয়ে যাব। cfs.php মানে হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, ইফ এলস নিয়ে কাজ করছেন না? ইফ এলস, ইফ কন্ডিশন, এলস কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, এলস ইফ জি কন্ডিশন, সুইচ কেস কন্ডিশন। ওকে, পিএইচপি এইটা আরেকটা আছে, সেটা হচ্ছে ম্যাচ। সেটা হচ্ছে ম্যাচের মতো, ম্যাচ পিএইচপি। এটা আরো মজার একটা জিনিস, এটাতে পরে আসতেছি। ওকে, সো ইফ, ইলস, ইফ, ইফ আরটা হচ্ছে ইফ ইলস, এলস ইফ, সুইচ কেস। এইটা দিয়ে আমরা সবাই জানি কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল কাজগুলো করার জন্য আমরা এই স্টেটমেন্ট গুলো ইউজ করে থাকি। এখন মূলত এটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে, ও কি চায় মূলত। ইফ এর কন্ডিশনটা হচ্ছে ইফ, এই যে ওকে, এইখানে এই যে ব্র্যাকেটটা দেখতে পাইতেছেন, এই ব্র্যাকেটটা অলওয়েজ বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করে। এই ব্র্যাকেটটার ভিতরে অলওয়েজ সে বুলিয়ান ভ্যালু চায়, আইদার ট্রু অর ফলস। তার মানে আপনি এর ভিতরে যত কিছুই রান করেন না কেন, দিন শেষে সে চাইবে কি ট্রু এবং ফলস। যদি ট্রু হয় তাহলে সে প্যারেনথেসিসের এই ব্র্যাকেটের ভিতরে ঢুকবে, বডিটাকে রান করবে, আদারওয়াইজ সে ঢুকবে না। এটাই হচ্ছে নিয়ম। এখন এখন আমি যদি এখানে ট্রু দেই, এ বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করে, এবং এখানে ইকো কারেক্ট। জি লেটস সি কোড সিএফএস কারেক্ট প্রিন্ট করবে কারেক্ট প্রিন্ট করবে। কেন? কারণ এটার ভিতরে ট্রু বিকজ পাইছে। ওটা ট্রু কন্ডিশন আছে তো এক্সিকিউট করবে। ওকে, কিছু প্রিন্ট করলো না কেন? What? এই ফাইলটা কাজ করতেছে না কেন? আপ- আপনি কি সেভ করছিলেন? Save, এখন দেখি তো। হ্যাঁ, সেভ তো করছি। এরকম বিহেভ করতেছে কেন? এক মিনিট, খালাকে বলো। খালা আসছে না, কষ্ট করে একটু বলবো যে মিল হবে না, কোনো রান্না বান্না তো করার দরকার নেই। আর আমার মিল আজকে থেকে বন্ধ। আচ্ছা, আরেকটা এখানে হ্যালো। হুম, হুম।
Yes, working. ওকে, ফাইন। আমাদের এখানে কারেক্ট প্রিন্ট করছে, সো আমরা যেটা চাইছি সেটা হয়েছে। ফাইন। এখন এইটার ভিতরে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এবার চেক করব ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কিভাবে বিল্ট ইন ফাংশন দিয়ে চেক করতে হয়, সেটা আমরা এটা দিয়ে চেক করব। ইফ এর কাজটা শেষ, ইফ ইলস এর কাজটা আমরা জানি যে ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে এলস এ কাজ করবে। সাপোজ আমি এখানে ফলস দিলাম। আচ্ছা, আপনি তো জানেন না, সুইচ কেসের তো স্টেটমেন্ট জানেন যে সুইচ কেস জি কিভাবে কাজ করে? ওকে, জি আমি একটা কাজ দিব আজকে, সেটা আপনি নেক্সট ক্লাসের মধ্যে করবেন। দেন ওটা কি সুইচ স্টেটমেন্টের? এটা ওভারঅল সবকিছুর উপরে একটা কাজ আর কি, জি। একটা অ্যাসাইনমেন্ট টাইপের বলতে পারেন। এটা হচ্ছে একটা কোড থাকবে, একটা প্রবলেম আর কি। আচ্ছা, এখন আর যেটা ওটা আমরা কি আপনি মেল করবো? হ্যাঁ, আমাকে মেল করে দিলেই হবে। ওকে, আমি এবার আসতেছি ইয়া নিয়ে, আপনার কি বলে, ওকে ফাইন। আমার একটা ভেরিয়েবল আছে এ ইকুয়ালস টু ধরেন 10। এই ভেরিয়েবলের ভিতরে নিউমেরিক ভ্যালু আছে কিনা সেটা আমি চেক করবো। এটা চেক করতে চাইছিলাম আমরা কোথায়? কোড ডট পিএইচপি তে সবার উপরে, যখন আমরা রিড লাইন নিয়ে কাজ করতেছিলাম। এই জিনিসটা নিয়ে আমি এখন কাজ করব। এই যে এখানে আসি। ফাইন, ধরেন আমি এখন ভ্যালিডেট করব। কি ভ্যালিডেট করব? আমার এখানে দুটো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, নাম্বার এ এবং নাম্বার বি, অর্থাৎ দুটো ভ্যালু জি। আমি আমার ইউজার থেকে ইনপুট নিচ্ছি। আমি প্রথমে চেক করব যে এই দুটো ভ্যালু নিউমেরিক কিনা। যদি দুটো ভ্যালু নিউমেরিক হয় তাহলে আমি যোগ করব, আদারওয়াইজ যেটা নিউমেরিক না আমি বলবো যে তোমার এটা নিউমেরিক না, এটা দিয়ে সম্ভব না, তুমি এটা নিউমেরিক ভ্যালু দাও। তো আমরা করবো if is numeric তাহলে execute if is numeric a and is numeric b, then return echo a plus b, else echo please enter valid numbers. GAT. পিএইচপি তেও কিন্তু প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, এটা জানেন? কিসের? পিএইচপি তে কিন্তু সি এর মতো প্রিন্টএফ আছে, প্রিন্টএফ। printf এর difference কি normal print দিকে? ডিফারেন্স না, সি এর মতোই একদম সেম। একদম সে। আমি দেখাচ্ছি। সাপোজ চেক ইওর ইনপুট ভ্যালু %s এ and এটা কমা নাম্বার এ, সরি কমা, তারপর একটা ভেরিয়েবল দিলাম নাম্বার এ কমা নাম্বার বি। আমরা যেরকম সিতে ফরম্যাট স্পেসিফায়ার পড়ছিলাম না, %s %d, হ্যাঁ জি তারপর ফ্লোটের জন্য মনে হয় এফ ইউজ করছিলাম, আই ডোন্ট নো, ভুলে গেছি। ঠিক এরকম এটা মূলত হচ্ছে স্ট্রিং ফরমেশনের জন্য এখানে ইউজ করা হয়। জি। ওকে, এটা আসলে এখন দরকার নাই। ইনপুট ভ্যালু দিলে আপাতত হচ্ছে। ফাইন, দিন শেষে ইকো রেজাল্ট। তবে এই প্রিন্টএফ কিন্তু কোনো ভ্যালু প্রিন্ট করে না, সে জাস্ট রিটার্ন করে দেয় জি আউটপুট আ ফরম্যাটেড স্ট্রিং। দেখি তো কি হয়, কাজ করে কিনা। সিএফএস এর মধ্যে আছি, ইনপুট এ প্রথমে দিলাম 54, পরে দিলাম একটা স্ট্রিং চেক ইউর ইনপুট ভ্যালু 22, রেজাল্ট ইজ 22। জি। কিন্তু 22 কেন আসলো, ওয়াই? আহ
এখানে 22 কোত্থেকে আসলো? সাপোজ, আচ্ছা এখানে প্রিন্ট না করে লেটস ডু ইট 54, ইয়া ইটস ওয়ার্কিং। জি ওকে, এখন যদি আমি এটা যদি চেক করি এটা ফ্লোট কিনা, তাহলে কি তাহলে কোন মেথড হবে? ইজ ফ্লোট। যদি বুলিয়ান float যদি বুলিয়ান কিনা চেক করি ইজ বুল, বুল। এটা সবের হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আর কি আছে? ইজ নিউমেরিক, ইজ ফ্লোট, ইজ, যদি এটা যদি চেক করি ক্যারেক্টার কিনা, ক্যারেক্টার কি আছে কিনা জানি না। এই যে এই ইজ আন্ডারস্কোর দিলে সব চলে আসতেছে। এটা কি ইজ, এটা কি একটা অ্যারে কিনা, তাহলে ইজ অ্যারে। এটা কি কলেবল কিনা, যেটাকে কল করার মতো কোনো কিছু কিনা, ইজ কলেবল। তারপর এটা ডিরেক্টরি কিনা, ইজ ডিআইআর। ইন্টিজার কিনা, ইজ আইএনটি, অথবা ইজ ইন্টিজার, দুইটাই কাজ করে, আইএনটি এবং ইন্টিজার। ইজ ফ্লোট, ইজ ফাইল, ইজ স্ট্রিং। মোটামুটি ইসেট, ইসেট নামে একটা কিন্তু আপনার টাইপ আছে বা একটা মেথড আছে। এটা কাজ হচ্ছে যে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা সেট করা আছে কিনা। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা জিনিস দেখতে চাই, লাইক এ, এটা এইভাবে দিলাম। তারপর আমি চেক করতেছি ইফ ইসেট এ, দেন একো এ ইজ সেটেড। এটা কিন্তু সেট করা নাই, অর্থাৎ এর কোনো ভ্যালু এখনো সেট হয় নাই। আমরা যদি এখানে নাল দেই, এটাকে একটু ই করে রাখ। এখনো কিছু আসে নাই, কারণ এটা খালি। নাল মানে তো খালি, তাই না? এখন কোনো একটা জি ভ্যালু নাল কিনা সেটা চেক করবো কি দিয়ে? ইজ is now আন্ডারস্কোর নাল। মানে এটা একটা সূত্রের মতো, তাই না অখিলেশ? যে প্রথমে জি ইজ আন্ডারস্কোর, এরপরে টাইপটা, জি এইটা দিয়ে আমি মূলত এটা বের করে ফেলতে পারবো। ইজ ইন্টিজার, ইজ নালেবল, ইজ ফ্লোট, ইজ নিউমেরিক। আচ্ছা, জি এখন এইখানে যদি কোনো ভ্যালু আমি অ্যাসাইন করি লাইক 114, দেন এ ইজ সেটেড। তার মানে কি বুঝছি এর ভ্যালু সেট করা হয়েছে। ই সেট জিনিসটা কাজে লাগে, অনেক অনেক কাজে লাগে। কারণ ব্যাকএন্ড থেকে অনেক সময় দেখা যায় যে ধরেন এমন একটা ভ্যালু আসলো, যদি ভ্যালু থাকে তাহলে এই জিনিসটা দেখাবে, নাইলে দেখাবে না। তখন কি হয়? ইফ দিস ভ্যালু ইজ সেট, দেন ইট উইল শো, আদারওয়াইজ ইট উইল হাইড। ঠিক তো আমাদের 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 আমরা অলমোস্ট আজকে আমাদের অপারেটর পর্যন্ত দেখার কথা ছিল। সো উই আর অলমোস্ট ডান আজকে। মোটামুটি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তো আমাকে করতে পারেন। আর আপনাকে একটা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করার একটা প্রজেক্ট করতে হবে, সিম্পল প্রজেক্ট। আর একটা হচ্ছে জি ক্যালকুলেটর বানাইতে হবে, সিম্পল জি ক্যালকুলেটর। এবং দুইটার ভ্যালুই কিন্তু ইউজার থেকে ইনপুট নিতে হবে রিড লাইন ইউজ করে। জি তো ইউ হ্যাভ টু ডেভেলপ 2 CLI project. Number one, ওকে grade point average. Number two, simple calculator. এবং both of the projects should be developed by PHP CLI. ঠিক আছে তো এটা তাহলে করেন, আর এটা আমাকে নেক্সট ক্লাসের আগেই সাবমিট করবেন জি ইনশাল্লাহ। আর এর মধ্যে কি আপনার কোনোদিন অফ আছে ভার্সিটি? আপনি 1 তারিখে ফ্রি আছেন? আপনি 2 তারিখ, আমার 1 তারিখ। আমার 2 তারিখ, আপনার 1 তারিখ, সকালবেলা যদি তাহলে হয়। আমি কালকেও ফ্রি আমি, যদি কালকে পারবেন। কালকে, কালকে আচ্ছা আমি জানাই দিব। জি সমস্যা নাই, কারণ শুক্রবারে তো আর ফ্রি নাই, শুক্রবার ভার্সিটি আছে না? শুক্রবার বিকালে ফ্রি আছি, আপনার সকালে, ইয়া থার্সডে ফ্রাইডে আপনার সকালে, আমার থার্সডে বিকালে। হুম হুম হুম, আচ্ছা, ওকে ওকে ওকে। আমি বিকালে কোনো টাইম ফ্রি আছি।
আচ্ছা, না না, ফ্রাইডেতে সকালের দিকে ফ্রি আছেন আপনার? সকালে ফ্রাইডে না, আমার সকালে ইউনিভার্সিটি আছি। ইউনিভার্সিটি আছে, সো ওই দিন একটু পেন নিতে চাচ্ছি না। ওই দিনে ক্লাসটা 1 তারিখে, অর্থাৎ আমার 2 তারিখ, আপনার 1 তারিখ। 1 তারিখে তো আপনার বন্ধ, রাইট? জি, আপনার লেবার ডে। হ্যাঁ, ইউনিভার্সিটি বন্ধ থাকার কথা লেবার ডেতে। সো জি আমি আপনাকে জানাই দিই। ওকে, জি, ওকে। ওকে, সো আপনি এই 2টা কাজ করেন। যদি কোনো প্রবলেম হয় এনি টাইম আমাকে নক দিবেন। আমি যদি বিজি থাকি তাহলে আমি আপনাকে একটা টাইম স্লট দিয়ে দিব যে এই সময় আপনার সাথে বসবো। ওকে, জি, আর ওভারঅল কোনো কোয়েশ্চেন আছে? না আমার কোনো কোয়েশ্চেন নাই এখন। আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হয়? না না না, ভালোই আছে অনেক। ওকে, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় ঠিক বুঝতে, আছে। ডিরেক্টলি বলবেন ভাই একটু বুঝতে সমস্যা হচ্ছে। তো জি, আমি আমার টকিংটা চেঞ্জ করবো, ওয়ে অফ টকিং। তো আমি নে এগুলো নি নি, পাঠিয়ে দিব। অনেক ভালো আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সি ইউ। থ্যাংক ইউ দেন। ওকে, সি